নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। পরিযায়ী পাখির আগমনের ফলে বার্ড ফ্লুতে মৃত্যু 5 রাজ্যের বহু পাখি। ফলে ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চলছে কড়া নজরদারি। আন্তর্জাতিক সীমান্তগুলিতে পাখির আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। 5 রাজ্যের বহু পাখি বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছে। এতে ঝুঁকি দিয়েছে অন্যান্য রাজ্যেও। সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাজ্যেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সতর্ক রয়েছে। এই সংক্রমণ বিশেষ করে বিভিন্ন রাজ্যের পরিযায়ী পাখির আগমনের ফলে ঘটে চলেছে। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব কে শশী কুমার জানিয়েছেন, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কোনো পরিযায়ী পাখির মধ্যে যদি কোনো রকম লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর কথা জানিয়েছেন তিনি আরও বলেন, বর্তমানে এমবিবি লেকে যে সমস্ত পাখি আসছে এদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পর্যবেক্ষক মহল। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তগুলোতে কোনো ধরনের পাখি আমদানি রপ্তানি একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা চুরাইবাড়ি চেকপোস্টে ভিজিলিয়েন্স অফিসার দ্বারা নজরদারি চালানো হচ্ছে। যদিও উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে এ ধরনের সংক্রমণ পাখিদের মধ্যে এখনো দেখা যায়নি, কিন্তু গত 8 দিনে গুমতি জেলার একটি সরকারি পোল্ট্রি ফার্মে প্রায় 1.5 শতাধিক মুরগের মৃত্যু হয়েছে। এর নমুনা পরীক্ষার জন্য গত বুধবার গুয়াহাটি ল্যাবে পাঠানো হয়েছে। সবাইকে জানা আছে কেরালাতে অন্য স্টেটে লাইক মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা এইগুলি স্টেটে কিছু আনইউজুয়াল বার্ড মর্টালিটি হইতেছে। কেরালা থেকে তারা কনফার্মেশন নিচে এটা হয়েছে বিকজ অফ এভিয়ান ইনফ্লুয়েন্সা, এটা বলে বার্ড ফ্লু। কিন্তু এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে এরকম কোনো কেসেস এখনো রেকর্ড হয়েছে না। আমরা আমাদের স্টেটে, ত্রিপুরা স্টেটে সবাইকে আমাদের ইআরডি ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে পুরা ফিল্ড ইনস্টিটিউশনকে আমরা ইনস্ট্রাকশন ইস্যু করে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি। যে কোনো জায়গাতে যদি কেউ আনইউজুয়াল ডেথ অফ বার্ডস কেউ কোনো জায়গাতে দেখেন তারা ইমিডিয়েটলি আমাদের নলেজে আনবে। আমরা একটা মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছে, হেল্প ডেস্ক নাম্বারও দিয়ে দিচ্ছে। যদি পাবলিকও আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো জায়গাতে আনইউজুয়াল ডেথ অফ বার্ডস দেখলে আমাদের নলেজে আমাদের যে কোনো ইআরডি ইনস্টিটিউশন আপনাদের এলাকাতে আছে, ওখানে আমাদের অফিসাররা আছে, তাদেরকে ইমিডিয়েটলি জানাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ম্যাক্স এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 4 জন। ঘটনা কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায়। পাশাপাশি ওই দিনই পৃথক দুর্ঘটনার খবর পাওয়া যায় পেচারথল থানাধীন নবীনছড়া এডিসি ভিলেজ এলাকায়। রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে মিক্সচার মেশিনের আঘাতে মৃত্যু হয় আশিস কর্মকার নামে দক্ষিণ ত্রিপুরার ডিমাতলির এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা এবং আহত হন আরও 4 জন। ঘটনার বিবরণে জানা যায় যে কুমারঘাট থেকে মনুর উদ্দেশ্যে যাওয়ার সময় TR 043309 নম্বরের ম্যাক্স গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা TR 04A2055 নম্বরের অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান জটিলা মারাক নামে 45 বছরের এক মহিলা, বাড়ি মনু এলাকায়। এছাড়াও গুরুতর আহত হয় এবং মৃতার মেয়ে প্রতিমা মারাক বয়স 15, জয়কৃষ্ণ মারাক বয়স 32, সঞ্জয় পাল বয়স 28, বাড়ি করমছড়া এলাকায় এবং অনুরূপা দত্ত চৌধুরী বয়স 27, বাড়ি 82 মাইল এলাকায়। দুর্ঘটনার পরই খবর পাঠানো হয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে। তড়িঘড়ি গুরুতর আশঙ্কাজনক অবস্থায়
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর হেমব্রতী পাল জটিলা মারাককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে শুক্রবার সকাল আনুমানিক 10টা নাগাদ পেচারথল থানাধীন নবীনছড়া এডিসি ভিলেজ এলাকায় নবীনছড়া থেকে গোবিন্দবাড়ি এলাকার রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে মিক্সচার মেশিনের আঘাতে মৃত্যু হয় আশিস কর্মকার 32 বছরের দক্ষিণ ত্রিপুরা জেলার পেরিবাড়ি থানার অন্তর্গত ডিমাথলির বাসিন্দা এক ব্যক্তির। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত অবস্থায় পেচারথল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঊনকোটি জেলায় পরপর দুটি দুর্ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে এবং গোটা ঊনকোটি জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 5 জন আছে, ফায়ার ব্রিগেড 4 জনের নিয়ে আইছেন। ফায়ার ব্রিগেডের 4 জনের নিয়ে আইছেন, তার মধ্যে একজন ব্রড ডেড আর একজনের আমরা আগরতলা রেফার করছি। আর বাকি 3 জনের ইনভেস্টিগেশন লেখা দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশনের উপরে আমরা দেখবো যে ফার্দার কি করা যায়। আর একজন পার্সোনালি আইছে, তাহলে নিয়ে হয়েছে, তাহলে ইনভেস্টিগেশন লেখা দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন করে দেখা যাবে। ম্যাডাম, যে যিনি ব্রডেড হয়েছে ওনার নামটা আমি বলতে পারবেন? জটিলা মারাক। আচ্ছা, আর বাকি আরও 4 জন? বাকি 4 জনের মধ্যে 2 জনও ওই জটিলা মারাকের রিলেটিভের মধ্যেই পড়ে। একজন প্রতিমা মারাক, একজন জয়কৃষ্ণ মারাক, আর একজন হচ্ছে সঞ্জয় পাল, আর একজন অপরূপা দত্ত চৌধুরী। আচ্ছা। ফটিক রায় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুরের 100 বছরেরও পুরাতন মসজিদ স্থানান্তরকে ঘিরে ক্ষুব্ধ ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ সহ মসজিদ কমিটি। এ নিয়ে বেশ কয়েকবার জেলা শাসক থেকে শুরু করে ত্রিপুরা ওয়াকফ বোর্ড পর্যন্ত ডেপুটেশন প্রদান করা হলেও কাজের কাজ কিছু হয়নি। তাই ফের গোমতী জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ সহ মসজিদ কমিটি। উদয়পুরে নেতাজি সুভাষ সেতুটি প্রস্তুত করবার জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সুভাষ সেতুর পাশেই রয়েছে ছনবন ব্রিজ কর্নার টাউন জামে মসজিদ। সরকারের ডিপিআর অনুযায়ী সেতু প্রস্তুত করতে গেলে ওই জামে মসজিদ অন্যত্র স্থানান্তরিত করতে হবে, কিন্তু মসজিদ কর্তৃপক্ষের দাবি মসজিদ স্থানান্তর করা যায় না। যদিও এই মসজিদ স্থানান্তর প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের সমস্যা, টাউন জামে মসজিদ অক্ষত রেখে মসজিদের বর্তমান সীমানার বাইরে দিয়ে বিকল্প সেতু নির্মাণের দাবিতে অনেকবার জেলা শাসক থেকে শুরু করে ত্রিপুরা ওয়াকফ বোর্ড পর্যন্ত ডেপুটেশন প্রদান করা হয়েছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার আবারও গোমতী জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ সহ মসজিদ কমিটির কর্তৃপক্ষ। গত 2রা ডিসেম্বর একইভাবে দুটি সামাজিক সংগঠন যৌথভাবে জেলা শাসকের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছিল, কিন্তু এই ডেপুটেশনের ইতিবাচক কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার পুনরায় গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক একে রায়ের কাছে ডেপুটেশন তুলে দেয় তারা। প্রতিনিধিরা ডেপুটেশন শেষে জানান আধিকারিকের বক্তব্য তাদের মনমতো হয়নি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনেও যাবেন বলেও তারা জানিয়েছেন। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন, সভাপতি নূর মোহাম্মদ, টাউন জামে মসজিদ কমিটির পক্ষে মোহাম্মদ আনারুল সহ অন্যান্যরা। আমাদের ছনবন ব্রিজ কর্নার টাউন জামে মসজিদ, এই মসজিদটার জায়গার মধ্যে আমাদের জাতীয় সড়ক তৈরি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, এই যে প্রাকৃতিক দুর্যোগ অফিস তৈরি হয়েছে। এই সমস্ত জায়গা মসজিদে যাওয়ার পরে বর্তমানে মাত্র 3 ঘন্টা জায়গা রয়েছে, তার মধ্যে মসজিদটা বর্তমানে স্থাপিত আছে। এটা 1890 সালে এই মসজিদ তৈরি হয়েছে। আজকে 131 নম্বর বছর চলতেছে মসজিদের। এখন এই যে বর্তমান গভর্নমেন্ট কইতেছে যে ব্রিজ বর্তমান যেটা আছে এই ব্রিজটার সময় শেষ হয়ে গেছে, এখন নতুন আরেকটা ব্রিজ তৈরি করার সময় হয়েছে। এই ব্রিজ তৈরি করতে যাই সেটা মানে সরকার বলতেছে যে আমাদের মসজিদ ভেঙে সেটা ব্রিজ করব। এখানে জমি আছে, খাস জমি আছে, ওই দিক দিয়ে যদি সরকার যদি ব্রিজটা তৈরি করে তাহলে সরকার নতুন এগুজিশনেরও প্রয়োজন নাই, আবার মানুষেরও কোনো ক্ষয়ক্ষতি হইতো না। পাশাপাশি এই যে জাতীয় সড়ক যে সোজা করার যে সরকার যে প্রজেক্ট, এটা রাস্তাটা একদম স্ট্রেট সোজা হইব, ইউটার্নটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো এই ব্যাপার নিয়ে সেরা আমরা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে আমাদের 4টা মিটিং হয়েছে এবং
গত ডিসেম্বর মাসের 2 তারিখে আমরা ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন দিছি, দিয়ে সেরা ওনারা আমরা একটা সময় দিয়েছিলাম 1 সপ্তাহ। ওই 1 সপ্তাহ সময় যখন মানে অতিবাহিত হয়েছে এবং ওনার থেকে আমরা কোনো ক্লিয়ারিফিকেশন পাইছি না, তারপর আমরা গেছি ওই অকপুরে আমরা একটা ডেপুটেশন দিছি। অকপুর থেকে আমরা ডিএম স্যারের কাছে চিঠি পাঠাইছি। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সিপাহীজলা জেলার আমতলী কমিউনিটি হলে 150 জন মৎস্যজীবীদের মধ্যে নৌকা প্রদান করা হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। 150 জন মৎস্যজীবীদের নিয়ে একদিনের একটি কর্মশালার আয়োজন করা হয় সিপাহীজলা জেলার আমতলী কমিউনিটি হলে। বৃহস্পতিবার 150 জন মৎস্যজীবীদের মধ্যে নৌকা প্রদান করা হয়। এই একদিনের কর্মশালায় রুদ্রসাগরের চারপাশে 150 জন মৎস্যজীবীকে জাল এবং নৌকা তুলে দেয়া হয়। এদিনের কর্মশালার মূল লক্ষ্য জলাভূমি সংরক্ষণ এবং তার উন্নতি আরও কি করে করা যায় তার জন্যই মূল উদ্যোগ। উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, উপ অধিকর্তা জিতেন্দ্র দেববর্মা, রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক পরেমসুর দাস সহ অন্যান্যরা। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এই নৌকা এবং জাল প্রদান করা হয়েছে। এখানে তো আমার মৎস্যজীবীরা বাঁচার জন্য এখানে মাছের পোনা ফালতে হইব, তো এই নাকি মাছ বড় হইব। কোনোদিন 1 টাকার পোনা এই রুদ্রসাগরের সরকার ফেলেননি। একমাত্র আমার এই বিজেপি সরকার আসার পর আমার আদরণীয় মুখ্যমন্ত্রী যখন এই রুদ্রসাগরের পাড়ে এসেছিলেন, তখন উনি চিন্তা করেছেন, দেখে আরে এখানে তো মাছের পোনা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে এখানে মাছের প্রোডাক্টটা বেশি হবে। সুনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। বিএমডিসির নবনিযুক্ত চেয়ারপারসনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উৎসব মুখর পরিবেশ পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের। এদিন চেয়ারম্যান পদে রীতা সিনহা এবং ভাইস চেয়ারম্যান পদে সমর সিনহা সহ 6 সদস্য শপথ গ্রহণ করেন। দীর্ঘ টানাপোড়েন এবং জল ঘোলার পর সরকারের পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান রীতা সিনহা আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন। এ মর্মে বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটির রুক্ষিণী নগরের ছাত্রী নিবাস লেনের ডাইরেক্টরেট অফ ওয়েলফেয়ার অফ প্লেন ট্রাইব অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান পদে রীতা সিনহা, ভাইস চেয়ারম্যান পদে সমর সিনহা সহ 6 সদস্য শপথ গ্রহণ করেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান ডব্লিউপিটির বিসি যথাক্রমে মৃগেশ নারায়ণ বড়ুয়া, যাদব পেগু এবং অজিত নারায়ণ হাজারিকা। পরে নবনিযুক্ত চেয়ারপারসন নিজ বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, বৃত্তমন্ত্রী, রাজ্যিক সভাপতি এমপি কৃপানাথ মালা, বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকারকে ধন্যবাদ জানিয়ে তাকে পাশে রেখে সামাজিক কাজে অনুপ্রেরণা দেবার অনুরোধ জানিয়েছেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত বৃহত্তর পাথারকান্দিতে ছিল সাজো সাজো রব। প্রায় প্রতিটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহল্লায় বিজেপির পতাকা উড়াতে দেখা গিয়েছে। অনেকে আবার অনেককে মিষ্টি মুখ করিয়ে দিনটি উদযাপন করেন। আজি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ বাবে অত্যন্ত আনন্দৰ দিন। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী উন্নয়ন পৰিষদে আজি শপত গ্ৰহণ কৰিলে। মই পৰিষদৰ হৈ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত সৰ্বানন্দ সোণোৱাল, শিক্ষামন্ত্ৰী, স্বাস্থ্য আৰু গড়কপ্তানি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰীযুত হেমন্ত বিশ্ব শৰ্মা দেৱ, কৰিমগঞ্জ লোকসভা কৃপানাথ মাল্লা, ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত দাস, পাথাৰকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ। আমি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজ তথা অসম ৰাজ্যৰ তথা দেশৰ উন্নতিৰ হকে সততাৰে কাম কৰি যাম বুলি ৰাজ্যৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বরাক নদীর ঘাটে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
চিতাভস্য বিসর্জন দিতে পদযাত্রায় সামিল হন পরিবারের সদস্য সহ শুভানুধ্যায়ীরা। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটি আয়োজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মাধ্যমে তার প্রয়াত পিতার প্রতি অসমের সর্বশ্রেণীর জনসাধারণের আবেগ আর ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র সাংসদ গৌরব গগৈ। তাছাড়াও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে তরুণ গগৈয়ের চিতা ভস্ম বিসর্জন দিতে হাইলাকান্দি থেকে এক বিশাল পদযাত্রা বের হয় 5 গ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দিরের বরাক নদীর ঘাটের উদ্দেশ্যে। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতা ভস্ম বিসর্জন দিতে পদযাত্রায় অংশগ্রহণ করেন অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি জয়নাল উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক শামস উদ্দিন বড় লস্কর প্রমুখরা। রাইজে যথেষ্ট আশীৰ্বাদ আৰু মৰম আগবঢ়াইছে। ময়ো চেষ্টা কৰিছোঁ কি যেতিয়া তেখেতৰ দৰে যেতিয়া তেওঁ বৰাক অঞ্চলত আহে তেখেতক বঙালীত বক্তৃতা দিয়ে। মোৰ ফালৰ পৰাও চেষ্টা যে বঙালীতে যদিও পঢ়ি মই নিজৰ কথাখিনি ক'বলৈ চেষ্টা কৰিছোঁ। লগতে বৰাক ভেলীৰ প্ৰত্যেক সমষ্টিৰ প্ৰত্যেক অঞ্চলৰ প্ৰায় 3খন কলেজ প্ৰত্যেক অঞ্চলৰ পৰা 3খন কলেজ বাছি দিয়া গৈছে আৰু সেই 3খন কলেজত কলেজ লাইব্ৰেৰীত আমি চহৰৰ কিছুমান কিতাপ আমি সেই কলেজৰ লাইব্ৰেৰীৰ কাৰণে আগবঢ়াই দিছোঁ, যাৰ ফলত আজিৰ পৰা 15 বছৰ পিছত এই সময় ছাত্ৰ সমাজে বুজিব পাৰিব, অধ্যয়ন কৰিব পাৰিব যে অসমৰ ইতিহাস, অসমৰ উন্নয়নৰ লগত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জননেতা তৰুণ গগৈদেৱ কেনেদৰে জড়িত হৈ আছিল। হাইলাকান্দি থেকে মুস্তফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা। নন্দীগ্রামের ভূমি আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামের ফসল। সেই আন্দোলনকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামের সীতানন্দ কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের আহ্বানে সংগঠিত কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন টিএমসির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 2007 সালে পশ্চিমবাংলার ভাঙ্গাবেড়ায় সিপিআইএম হারমাদদের নৃশংস আক্রমণে শহীদ ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিমের স্মরণ সভার আয়োজনের পর নন্দীগ্রামে সীতানন্দ কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের আহ্বানে প্রায় 30,000-এরও বেশি কর্মীদের নিয়ে কর্মী সভার জনজুয়ারে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ মাতা বিধায়ক ফিরুজা বিবি। বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী, রাজ্য সরকারের মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র, অর্ধেন্দু মাইতি, অধ্যাপক জ্যোতির্ময় কর, বিপ্লব রায়চৌধুরী, অমিয় ভট্টাচার্য, শেখ সুফিয়ান, মামুদ হুসেন, সুপ্রকাশ গিরি, আবু তাহের, স্বদেশ দাস, তরুণ জানা প্রমুখ নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, নন্দীগ্রামের ভূমি আন্দোলনের ভূমি, মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামের ভূমি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। মমতার ক্ষমতায় বলিয়ান হয়ে কেউ নন্দীগ্রাম আন্দোলনের মালিকানা সত্ত্ব দাবি করতে পারে না। সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তির সঙ্গে বোঝাপড়া করে সম্প্রীতি এবং বাংলার উন্নয়নের জয় জয়কারকে স্তব্ধ করতে চাইছে কিছু স্বার্থান্বেষী মানুষ। নন্দীগ্রাম সহ অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ বিশ্বাসঘাতকদের প্রতিরোধ করবে বলে অভিমত প্রকাশ করেন সুব্রত বক্সী। আগামী 18 জানুয়ারি 2021 দুপুর 12টায় তেখালিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ঘোষণা করেন তিনি। জেলা কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হুসেন বলেন, আজকের সভায় একটাই স্লোগান, মমতা আপনি এগিয়ে চলুন, আমরা তোমার সাথে রয়েছি। মমতা আপনি সংঘর্ষ করুন, জনতা আপনার সাথে রয়েছে। সভা পরিচালনা করেন সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে বাজারে ছড়ার মানিকবন্দে যুবকের হাতে নৃশংস খুন এক বৃদ্ধা। মৃতার নাম সুনিতা বালা দাস।
অপরদিকে এই ঘটনার মূল অভিযুক্ত রিংঝার হিং হালামকে আটক করেছে পুলিশ। সরজমিনে তদন্তে মাঠে নেমেছেন। পুরনো জমি বিবাদের জেরে বাজারি ছড়ার মানিকবন্দে এক পাহাড়ি উপজাতি যুবকের হাতে নৃশংসভাবে খুন হলেন স্থানীয় এক বৃদ্ধা। ঘটনার পর বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতক যুবককে পাকড়াওয়ের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। জানা গেছে, গত প্রায় 25 বছর ধরে মানিকবন্দ এলাকার টাঙ্গিয়া এবং তারাপুর গ্রামের দুটি পরিবারের মধ্যে পাহাড়ি জমি সংক্রান্ত বিবাদ চলছিল। বিষয়টি ইতিমধ্যে থানা পুলিশ গড়িয়ে আদালতের বিচারাধীন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে টাঙ্গিয়ার সাপথিংহির হালামের পুত্র রিংঝার হিং বিতর্কিত তথা বিবাদিত জমিতে বাঁশ কাটতে গেলে তাকে বাধা দেন সুনিতা বালা দাস নামে 70 বছরের এক বৃদ্ধা। আর এতেই তাদের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা এবং পরে রাগে অগ্নিশর্মা হয়ে রিংঝার হিং এক সময়ে নিজের হাতে থাকা লোহার কুঠার দিয়ে বৃদ্ধা সুনিতার মাথায় কোপ বসিয়ে দিলে ঘটে যায় লোমহর্ষক খুন কাণ্ড। এতে সুনিতা দেবী রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে প্রাণ হারান বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য সরজমিনে তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখার খবর পাওয়া যায়। তিনি প্রতিবেদককে জানিয়েছেন, পুলিশ প্রাথমিক তদন্তে নেমে সংঘটিত খুনের নেপথ্যে পুরনো জমি সংক্রান্ত বিবাদের খবর সম্পর্কে অবগত হয়েছে। ঘাতক যুবককে আদালতে সমঝে দেওয়া হবে। এদিকে ময়নাতদন্ত শেষে মৃত বৃদ্ধার মৃতদেহ বাড়িতে এলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা ঘাতকের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মৃতের 3 ছেলে বর্তমান থাকলেও ঘটনার সময়ে তারা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা যায়। ইয়াতে মানিকবন, টঙ্গিয়া আর ওয়েস্ট ত্রিপুরা দুটো গাঁও আছে। তাতে বহুদিনের পৰা দুটা পার্টির ভিতরতে এটা মাটির সীমা লৈ পেলাই আর মাটির একটা প্লট লৈ পেলাই বিবাদ চলি আছে। আজি 20-25 বছর পৰা চলি আছিল। সেইটো সিহঁতে থিৰাং কৰিব পৰা নাই। আজি ৰিং বুলি পেলাই এটা হালাম বুলি পেলাই এটা ল'ৰা, তাৰ সেই প্লটটোতে এটা বাঁহ কিছুমান কাটিম বুলি পেলাই সি আহি পেলাই বাঁহটো কাটিব ধৰিছিলে। ধৰতে এই যিটো বিপৰীত পক্ষৰ যিটো পাৰ্টি, তেওঁলোকৰ পক্ষৰ শ্ৰীমতী বালা দাস, সুনিতা বালা দাস, তেওঁৰ পুৰা নামটো সুনিতা বালা দাসে আহি পেলাই মানে তেওঁলোকে কৈছে যে বাঁহটো কিয় কাটা। সেই লৈ পেলাই তৰ্কাতৰ্কি হয়। তৰ্কাতৰ্কি হওঁতে এই আলামে এই সুনিতা দাসক মানে মার্ডার করেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আদর্শ গ্রামের স্বীকৃতি পেল তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত। এই খেতাবের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। উন্নয়নে খুশি এলাকাবাসী। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে 17টি গ্রাম পঞ্চায়েত এবং 8টি এডিসি ভিলেজ রয়েছে। এর মধ্যে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রামের স্বীকৃতি পেল। তার জন্য বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত সোলার স্ট্রিট লাইট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়। এই অর্থে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন ওয়ার্ডে 45টি সোলার স্ট্রিট লাইট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন মানুষজন বেজায় আনন্দিত সরকারের কাজকর্মে। এরই মধ্যে গুটি কয়েক গ্রামবাসী জানান, বিগত বাম জামানার সরকারের আমল থেকে বর্তমান বিজেপি জোট সরকারের আমলে এই বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত অনেকটাই ভালো অবস্থানে আছে। গ্রামের মানুষের অতি প্রয়োজনীয় পরিষেবাগুলোর মধ্যে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, এনজিএন রেগার কাজকর্ম নিয়ে এলাকাবাসীদেরও তেমন কোনো অভিযোগ নেই। বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। আগে তো এদিকে লাইট টাইট আসতো না, বাজার থেকে আইতে পাড়ার মানুষের এলাকাবাসী সুবিধা হইতো, অন্ধকার আসতো। এখন তো লাইট লাগানো সুবিধা হইব, ফর্সা থাকবো, মানুষের সুবিধা হইতো না। লাইট লাগানোর লাগে এলাকাবাসী মানে উপকৃত হইব। এর লাগে আমার গ্রামের প্রধান এবং রাজ্য সরকার, বিজেপি সরকারকে ধন্যবাদ জানাই। বিগত দিনে এখানে কোনো লাইট টাইট আসিল না, যার কারণে আমরা এলাকাবাসী চলতে খুবই কষ্ট হয়েছে। এখন আমরা বিবেকানন্দ পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে যে লাইটগুলো লাগাইতেছে, আমি আশা করি আগামী দিন মানে মানুষের চলাফেরা করতে খুবই সুযোগ সুবিধা।
এই লাইটটি কত লাগা নিতেছে? লাইটটি আমরা বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমার জানা সত্ত্বে 45টা লাইট লাগানো হইব। এই ব্যাপারে আমি ধন্যবাদ জানাই প্রথমত আমাদের রাজ্য সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবরে। আদর্শ গ্রামের স্বীকৃতি পাওয়ার পর বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল সূত্রধর জানান, তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত আমাদের বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম পঞ্চায়েতে মনোনীত হয়েছেন। তো ওই আদর্শ গ্রাম পঞ্চায়েতে মনোনীত হওয়ার পর আমাদের পঞ্চায়েতে একটা ফান্ড এসেছে 10 লক্ষ টাকার। তো ওই ফান্ড থেকে আমরা আমাদের পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে আমরা বর্তমানে টেস্ট করছি যে সোলার লাইট কীরকম মানুষের চাহিদা আছে। ওইগুলি আমরা 45টা লাইট এখন আমরা ইনপুট করছি। মানে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এলাকার অন্তর্গত 5। আচ্ছা, কি মনে করছেন সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে? অ্যাকচুয়ালি আমাদের এই এলাকাটা একটু মানে ব্যাকওয়ার্ড এলাকা, যেখানে রাস্তার লাইট নেই, মানুষের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তো এই লাইটগুলি পেয়ে মানুষ খুব খুশি, বিশেষ করে মা বোনেরা তো খুব খুশি, কারণ ওরা বলছেন যে মানে ওদের মধ্যে একটা মানে আনন্দ দেখা যাচ্ছে। অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের বর্তমান সরকার যেইভাবে গ্রামীণ এলাকার দিকে নজর দিয়েছেন, তার অঙ্গ হিসাবে আমাদের এলাকার মধ্যে আমরা পানীয় জল থেকে শুরু করে গ্যাস এগুলি সবগুলি দিচ্ছি। তৎসঙ্গে এটা আমাদের একটা এক্সট্রা পাওনা, আমরা আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে মনোনীত হওয়ার পর আমরা এটা পেয়েছি। এটা মূলত টোটাল কত টাকার কাজ? এটা প্রথম রাউন্ডে আমরা 10 লক্ষ টাকা পেয়েছি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর জিবি এলাকায় চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল প্রসেনজিৎ সাহা নামে এক যুবককে। এই খুনের সাথে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে পুলিশের সদর দপ্তরে ডেপুটেশনে মিলিত হন মৃতের পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। গত ডিসেম্বর মাসে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল আগরতলা জিবি বাজার এলাকার প্রসেনজিৎ সাহা নামে এক যুবককে। যদিও এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ, কিন্তু এই ঘটনার সাথে আরও যারা জড়িত আছে, যারা প্রসেনজিৎকে বেধড়কভাবে মারধর করে খুন করেছে, তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশ এবং ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় তার দাবি নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে মৃত প্রসেনজিৎ সাহার পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশী মিলে এসপির কাছে ডেপুটেশন প্রদান করে। আমার ছেলে মিসিং, মানে ভোরবেলা রাত্রে বাড়িতে, শনিবারে ভোরবেলা বাড়িতে কাজের সন্ধানে বসে একবারে কাজ করে আইব, বউরে কয়ে গেছে, ছেলের বউরে। এরপরে কইছে, পরে তা সন্ধ্যার সময় আয়ে না। এরপরে খবর কইতেছে, এরপরে তো আমরা আয়ে না পরে ওই থানা টানায় খোঁজ করছি, আরে কয়েরপুর থানায় গেছি। পরে কইছে তারা 24 ঘন্টা না হইলে আমরা রেকর্ড করতাম না, আপনারা 24 ঘন্টা হইলে এর ছবি নিয়ে আইয়েন। তাহলে রাত্রে গেল, রাত্রে আইছে না, মনে করছি রাত্রে আইব, আইছে না রাত্রে। পরের দিন সকালে 9টার দিকে আমি গেছি দেখতে, মানে মিসিং খুঁজতে গেছি, তারা করতেছে মনে পাইছে না, আমরা কাছে আইছে না, এমন আইছে না। এরপর করতেছে আপনারা জন আইছেন, ছেলের নাম কি বা আপনার ছবি আনছি, আমি কই হ্যাঁ ছবি আনছি, ছবি দিয়ে তার নাম ঠিকানা রাখছে, ফোন নাম্বার রাখছে। এরপরে কইছে আপনারা এটা জিবি থানাতে না, আমার দিদি, আমার বউয়ের মা কইতেছে ফোন করে যে দিদি এমন খবরে দেখছি আমরা প্রসেনজিৎ দেখাইতেছে জিবি থানাতে এমন মারছে, খবর পাইতেছে, আপনারা জিবিতে যান। জিবিতে গেলাম, জিবি থানাতে গেছি, পরে কইছি পরে না, আপনারা কইতেছে না এমন নামে আইছে না। পরে কইতেছে আপনারা এনসি থানাতে যান। আমি কইছি দাদা আপনারা একটু ফোন করে একটু খবরটা নিয়ে দিলে আমরা একটু হেল্প। ও না আপনারা যাই জিজ্ঞেস করে আয়েন আর দেখে আয়েন। এরপরে বাড়িতে গেছি, পরে আবার ফোন করছে, ওইদিকে জানি আমার নাম্বারও রাখছে না, ফোন করে কইতেছে
পূর্ব থানার থেকে ফোন করছে, ফোন করে কইতাছে যে আপনারা মিসিং হয়েছে ছেলে, যে আমরা জিবি আউট পোস্টে গেছি। এরপরে কইতেছে আপনারা আয়েন তো একটু, এরপরে আমরা আইসি টিভিতে আয়া, এরপরে দেখাইতেছে মোবাইলের ছবি দেন তো নিয়ে আপনারা দেখেছি, আমি দেখেছি আপনারা কই পাইছেন, জিবিতে পাইছি, টিভিতে মার্ডার করছে, সবাই বাইরে মারছে, একদম জায়গাতে মেরে লইছে, বাইরে এমন ভাবে পালাইছে, বাইরে পালাই রাখছে, মানে এর যে তুলতেছে এই জায়গা তুই মৃত। আর তারা কইতেছে জীবিতে নিয়ে রাখছে, যে ফায়ার ব্রিগেডে খবর দিচ্ছে বলে কে সেটা ফায়ার ব্রিগেডে তুলে নিচ্ছে, নিয়ে সেটা জীবিতে ভর্তি করছে। এরপরে তো তারা কইতেছে চিকিৎসা করছে, কিন্তু আমি তো জায়গা তুই দেখছি, রাস্তা তুই মানে দেখলে আপনারা বুঝবেন যে হ্যাঁ মৃত হইল। অনেক কইতেছে তারা ডাক্তারবাবুরা কইতেছে চিকিৎসা বলে করছে। তো এরপরে আমরা তো খুঁজতেছি পাই না। এরপরে একটা লাশ দেখাইছে, আমরা কইছি না এটা না। এরপরে তো কইতেছে করোনা টেস্ট করছে, এই রুমের নিচে করোনা পাইছে বলে। এরপরে আমরা যাই দেখছি, এরপরে আমি দেখে তো আমি চিনছি আমার ছেলেরে, তো আমি শিখুন ঠিক। এরপরে মুখ দেখে চিনছি, এরপরে আবার সেনের খাবার টাবার করলো, আমি দেখছি আমার ছেলেরে সামনে তো মারছি, পেছনে আমি খবর পাইছি যে খোলার যে দিকটি আসলে খোলা কাটলে করে ওইটির শরীর দিয়েও মারছে, দোকানের স্টার্টার দিয়েও, কানে পেছন রড দিয়ে মারছে, একদম পাউডি বলে আডুটি ভেঙে লেগেছে, একদম হাত ভেঙে লেগেছে, সব খবর পাইছি। মার খেয়ে মানুষের কথা কইতেছে সুন্দর হয়ে যেসব মারতেছে, তখন কইছে আমার না, আমি শুন না, আমি প্রসঞ্জিৎ সাহা, আমার বাড়ি বলদাগাল, চন্দ্রপুর বলদাগাল। জিবির বাজারের এমন কেউ লোক নাই যে এর বাসে একটু বাসে যে আমরা না নিলে যে অটো দিয়ে বাড়ির ঠিকানা জন কইছে বাড়িতে পাঠাই বা জীবিতে একটু চিকিৎসা করি, এমন কোনো মানুষ নাই জিবির বাজারের। তারা এমন ভাবে আমার ছেলেটারে তো আমার একজন ছেলে, আমার আর কোনো সন্তান নাই, একজন ছেলে আমার এমন ভাবে মানলো তারা। আমরা দেশে কি আইন নাই? অন্যায় করলো তো বিচার আছে বা অনেক কিছু আছে, বা এন থেকে তো জীবিত থেকে তো আউটস্কোর বেশি দূরে না। কেউ খবর দিলে তো আমার ছেলেটা বাচ্চাটা, আমি ছেলে সন্তান হারা হই না। আমার একটা ছেলে এমন ভাবে তারা যেভাবে মারছে, তারা তদন্ত করুক, আমার বিচার দেখ। আমার ছেলের বউ একদম 1 বছর উপরে, মানে 1.5 বছর পুরা হইছেও না। আমার ছেলের বউটা এমন ছেলেটারে মারলো, তারা এমন ভাবে একটু মায়া দেয় নাই। তারার ঘরে কি এমন ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাইনি? এমন ভাবে মানুষে কেউ মারেনি। আপনি এখন কি চাইতেছেন? আমি অনেক আমার এসপি সাহেবের কাছে আইছি, মানে ডেপুটেশন জমা দিছি, মানে আমার তাইনে তদন্ত করে আমার বিচার পাক, এমন সূর্য বিচার যেন পাই। আমার মতন যেমন এমন মা কোনোদিন খালি না হোক। আমার একটা ছেলে এমন ভাবে মারলো তারা, আমি তো সন্তান আর হয়ে গেলাম না। তারা কি একটু চিন্তা নাই যে কারোর ঘরে তো দেখলে বুঝতে যায় না যে কারোর ঘরের ছেলে একজন বা মা বাবার খোঁজ পায় না, আত্মীয় স্বজন আছে, একদিন পরে হইলেও পাইবো, মানে তারা তো খুঁজবই। একটু তারা চিন্তা করলো না, এইভাবে ছেলেটারে এমন ভাবে মানুষে বাইরে মারে নাকি? আমার একটাই ছেলে সন্তান, আমরা ওখানে বিচার চাই এটার। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।